জীবনে নিজের মতন করেই বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম গুঁড়া রাখলেও সেটা গাদাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না। কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, যেটাই হোক, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই, যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি কিন্তু তুমিই। একটু, একটু ভালো, একটু, একটু খারাপ, সবটুকু ভালো হতে গেলে দেখবেন সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া। আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালবেলা আমার সেই ছোট্ট সবজির বাগানের ওইদিকে একটু হাঁটতে এসেছিলাম। এসে দেখি অনেকগুলো টমেটো পেকে একেবারে লাল হয়ে গেছে। অর্ধেকটা আবার মাটির উপরে শুয়ে পড়েছে। টমেটোগুলো দেখে মানে এত ভালো লাগতেছে, ভাবলাম পেরেই নেই। শুধু, শুধু নষ্ট হচ্ছে। তো ওই টক টমেটোগুলো আমাদের ঘরে তেমন একটা চলে না। বাজার থেকে যখনই টমেটোর চারা এনে লাগাই, তো যখন টমেটো হয় দেখা যায় সবকটাই ছোট, ছোট দেশি টমেটো। দেশি টমেটোগুলো সাধারণত একটু টক বেশি হয়। তো যাই হোক, কি আর করার? টমেটোগুলো যখন হয়েছে ভাবলাম পেরে নেই। ফ্রিজে তরতাজা মাছ আছে। মাছ দিয়ে পাতলা করে টমেটোর একটা টক ঝোল করে নিব। আজকে খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। উঠে নামাজ পড়ে আবারও শুয়ে পড়েছিলাম। তো এখন পর্যন্ত কিছু খাওয়া হয় নাই। এদিকে বেলা 8:30টার মতন বেজে গেছে। একটু বেশি সময় নিয়ে ঘুমিয়েছি। আর এখন খুব বেশি ক্ষুধা লেগেছে। ভাবলাম একটা ডিম পোস্ট করে নেই আর সেই সাথে একটু দুধ খাবো। আর পরে তো আবার ভাত খেয়ে নিবো। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে। সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন, হয়তো ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর আরো একটা কথা, আহ কিছু ভিউয়ার্স মানে হাতে গোনা কয়েকজন ভিউয়ার যাদের আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে অনেক মাথা ব্যথা, আমি কাকে কি বলছি, কাকে মানে জামাই হিসাবে বেছে নিয়েছি, তো এ ধরনের কমেন্টের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। তো স্পেশালি আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আপনাদের যাদের আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে মাথা ব্যথা, তারা কিন্তু ভিডিওর একটা অংশ স্কিপ করবেন না। ধৈর্য সহকারে ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন। টমেটো গুলো পাড়তে এসে মনে পড়লো সেদিন ওই যে আমার বরবটি গাছগুলোতে গোবর সার দিয়েছিলাম, তারপরে আর পানি দেওয়া হয় নাই। মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। এই মুহূর্তে গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন। তো সার দেওয়ার পরে সাধারণত ১-২ দিন পরে গাছের গোড়ায় পানি দিতে হয়। তো পানিটা দিয়ে দিচ্ছি। আর অনেকে বলেন, আপু তুমি মাঝে মধ্যে চশমা পরো কেন? বা বাইরে কোথাও গেলে দেখা যায় চশমা পরা অবস্থায়। তো চশমা পরতে আমারও ভালো লাগে না। কেমন জানি কানা, কানা মনে হয় নিজেকে। তো আসলে রোদে গেলে আমার চোখে একটু সমস্যা হয়। যেহেতু বেশিরভাগ মোবাইলের স্ক্রিনেই আমার চোখটা থাকে ভিডিও এডিট করার সময়। তো চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওই ডাক্তারই আরকি আমাকে চশমাটা দিয়ে বলেছেন যখনই মোবাইল ঘাটাঘাটি করি আর রোদের মধ্যে যাই বা বাইরে কোথাও যাই, তখনই চশমাটা পরার জন্য। আর ওজন্যই আমি এখন চশমাটা পরি। মানে চশমাটা পরে ভালো একটা আরাম পাই। বাইরে কোথাও গেলে মাথা ব্যথা করে না। আগে দেখা যেত চশমা ছাড়া যখন বাইরে রোদে কোথাও যেতাম তখন মাথা ব্যথা করত। তো এখন চশমাটা চোখে দিলে ওই মাথা ব্যথাটা আর আসে না। তো আজকে মানে সকাল থেকে এমনিতেও একটু মাথা ব্যথা করতেছে। আর চোখ দিয়ে জানি না কেন পানি পড়তেছে। তো ওইজন্য ভাবলাম দিনের অর্ধেক অংশ এট লিস্ট চশমাটা পরি। চোখে হয়তো একটু আরাম পাওয়া যাবে।
একটু আগে যে টমেটোগুলো পেড়ে এনেছিলাম, টমেটোগুলো এখন রান্না করব। টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। ভেতরের যে রসটা এবং টমেটোর বীজ সেটা একটু চাপ দিয়ে দিয়ে ফেলে দিয়েছি। আর এমনিতেই ওই টমেটোগুলো অনেকটা টক হয়। আর রসটা রেখে দিলে দেখা যায় মানে আর ওই টমেটোটা খাওয়া যায় না। তো আমি এখন মাছ দিয়ে পাতলা করে আরকি একটা টক টক ঝোল করব সকালে খাওয়ার জন্য। তো রান্নাটা করে করে আমি ১ম এ একটা বিষয়ের কথা বলি। গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। আর তারপরে মিস্ত্রি ডেকে এনে ফ্রিজটা ঠিকও করিয়েছিলাম। তো আমি ভিডিওতে জাস্ট বলেছিলাম ওরা ফ্রিজটা খারাপ করে দিয়েছে। এর থেকে বেশি কিছু বলি নাই। এটা দেখে একজন আপু এত মানে রুডলি কমেন্ট করেছেন যে, "তুমি সবকিছুতে ওদেরকে দোষ দাও কেন? হয়তো এটা তোমার গড়ে মানে লাইনের ফল্ট ছিল।" যেখানে ওরা নিজেরা স্বীকার করতেছে ওরা ফ্রিজের বরফটা বের করতে গিয়ে কাঁচি দিয়ে মানে কুচিয়ে কুচিয়ে ওই জায়গাটা ভেঙে দিয়েছে। আর ওই কারণে ফ্রিজের সব গ্যাস লিক হয়ে বেরিয়ে গেছে। তো সেখানে মানে আপনি এত দূর থেকে জানলেন কি করে? আমার বাসায় মানে ইলেকট্রিক লাইনের ফল্ট ছিল। আর ইলেকট্রিক লাইনের ফল্ট থাকলে ফ্রিজের ইমার্জেন্সি বক্সটা কি ভেঙে যায় আসলে? যে কাজটা করেছে ওরা আমি কিন্তু ওই কাজটা ওদেরকে বলেও যাইনি। ওরা নিজে থেকে করেছে। ফ্রিজটা ঠিক করতে আমার প্রায় ৳৪,৫০০ লেগেছে। কিন্তু আমি ওদেরকে কিছুই বলি নাই। কারণ ভুল বাচ্চাদের ভুল হতেই পারে। তো এইসব বিষয়ে যারা মানে এত নেগেটিভ ভাবে কমেন্ট করেন, কমেন্ট গুলো দেখলে খারাপ লাগে। ফ্রিজটা খারাপ করে দিয়েছে এর মানে তো আমি তাদেরকে মারিও নাই, বকিও নাই। শুধু ১-২ বার বলেছি যে এই কাজটা করার প্রয়োজন কি ছিল? যত যাই হোক আসলে মায়ের দরদ থেকে মাসির দরদ কখনো বেশি হয় না। ছাগলটাকে গত ২-৩ দিন থেকে মানে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। মানে ওই বাঁধা অবস্থায় ও ঘাস খায়। তো ছেড়ে দিলেই পালিয়ে যাবে কারণ ওর পালানোর সময় চলে এসেছে। এই টাইম এলে ও পালিয়ে যায়। তো এজন্য বেঁধে রাখা হচ্ছে। আর এখন যে সিজন মানে চারদিকে শুকনো ঘাস নেই। তো ছাগলটার পেটটা পুরোপুরি ভরে না, ওকে এক্সট্রা খাবার খাওয়াতে হয়। আর ছাগলটা আবার বড়ইয়ের পাতা খেতে পছন্দ করে। তাই এখান থেকে ছোটখাটো ২-৩ টা বড়ইয়ের ডাল কেটে দিচ্ছি। এই ডালগুলো এমনিতেও কাটার কথা কারণ ডালগুলো লম্বা হতে হতে ওই বারান্দা পর্যন্ত চলে আসছে। তাই ডালগুলো কেটে দিলাম। দেখুন ছাগল তার বড় বাচ্চাটাকে নিয়ে পাতা খাচ্ছে আর ছোট বাচ্চাটা আমাকে দেখেই আমার কাছে এসে বসে আছে। তো ওকে দেখলেই আমার আবার আদর করতে ইচ্ছা করে। মিষ্টি বাচ্চাগুলো। আর ওকে আদর করলে সেও মানে গলা একেবারে লম্বা করে দিয়ে বসে থাকে। তাই আমারও ভালো লাগে। বাংলাদেশে যাওয়ার আগের দিন আমি কিছু বড়ই পেড়েছিলাম। মানে এগুলো আমার গাছের শেষ বড়ই ছিল। বড়ইগুলো রোদে দিয়ে গিয়েছিলাম, একেবারেই শুকিয়ে গেছে। তো আজকে বড়ইগুলো বের করে ভাবতেছি আচার করে রেখে দিব। সামান্য একটু আচার হবে, তারপরেও আচারটা করে রেখে দেই। শুধু শুধু বড়ইগুলো নষ্ট হবে। তো বাংলাদেশ থেকে যে কড়াইগুলো এনেছিলাম তার মধ্যে থেকে একটা কড়াইয়ে আজকে ১ম বার আমি বড়ইয়ের আচার করতেছি। কড়াইয়ে দিলাম সরিষার তেল, তারপরে রসুন আর একটু পাঁচফোড়ন দিয়ে তেলের সাথে ভালো করে মিক্স করে ভেজে বড়ইগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন রান্নাবান্না তেমন একটা পারতাম না, তখন কিন্তু আচার করতে গেলেই আমার ভয় হতো যে আচারে মনে হয় কি না কি দিতে হয়। কিন্তু এখন রান্নাবান্নায় যতটা মানে পারদর্শী হচ্ছি, এখন অনেক রান্নাবান্না নিজের মতন করে করে নেই। এই যে আচারটা আমি কিন্তু একেবারে নিজের মতন করেই করতেছি। কোনো রেসিপি ফলো না, কোনো কাউকে জিজ্ঞাসাও করে না। মানে আমার নিজের আন্দাজ অনুযায়ী আমি আচারটা উম করি। আর আচারগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়। তো আমি এখানে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। কারণ আমার কাছে গোটা ধনিয়াটা নেই। তাই একটু ধনিয়ার গুঁড়া দিয়ে বড়ইগুলোকে আরকি যে একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার। বড়ইগুলোকে একটু শুকিয়ে নেওয়ায় মানে বড়ইগুলো অতটাও গলে যায়নি, একটু আস্ত, আস্ত অবস্থায় থেকেছে। আচার বেশি গলে গেলে আমার আবার ভালো লাগে না। তো একটু নাড়াচাড়া করে এখন আচারের মসলাটা দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে আরকি বড়ইগুলোকে আরো একটু গলিয়ে নিব। আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর আজকের আচারটা একটু শুকনো, শুকনো করেই করব। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে চিনির যে রসটা বেরিয়েছিল ওটা শুকিয়ে নিচ্ছি। আর তারপরে
পাঁচফোড়ন, মৌরি, শুকনো মরিচ হালকা ভেজে আর কি গুঁড়ো করে দিয়ে দিলাম আচারের মশলা হিসাবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এই মুহূর্তে। তো আমি এখন চুলাটা বন্ধ করে আচারটা ঠান্ডা করে যে বয়ামের মধ্যে ভরে নিয়েছি। তো বেশি একটা আচার হয়নি যেহেতু বড়ইয়ের পরিমাণটা কম ছিল আর শুকনো বড়ই অনেকগুলো বড়ই ছিল কিন্তু শুকিয়ে যাওয়ায় বড়ইয়ের পরিমাণটা অনেকটা কমে গেছে। কয়েকদিন থেকে বৃষ্টি নেই, মাটিটা শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা। আমার সামনের বারান্দার সামনে যে কয়েকটা গাছ লাগানো হয়েছিল গাছগুলোতে কেউ পানিও দেয় নাই। আর আমিও তো বাংলাদেশ যাওয়া আসা ওইসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো আসার পরেও আর সময় করে উঠতে পারতেছি না গাছগুলোতে পানি দেওয়ার। আজকে ভাবলাম মোটরের পাইপ লাগিয়ে গাছগুলোকে ভালো করে ভিজিয়ে দেই আর মাটিটাও ভিজিয়ে দেই। আমি যখন বাইরে কোথাও যাই মানে যাওয়ার পরে বারবার আমার মনে হয় আমার গাছগুলোর কি অবস্থা, গাছগুলো হয়তো পানি পাচ্ছে না, আমাকে মিস করতেছে। মানে আমি গাছের সাথেও কথা বলি। একা নিরিবিলি পরিবেশে যদি একটা মুরগির কাছে বসি, মুরগির সাথেও কথা বলি, একটা গাছের পাশে বসি তাহলে দেখা যায় গাছটারও মনের ভাষাটা আমি বোঝার চেষ্টা করি। তো কোথাও গেলে ওর জন্য শান্তি পাই না। মনে হয় আমার বাড়ির সবকটা জিনিস আমাকে মিস করতেছে। তো ফিরে এসেও গাছগুলোতে পানি দিতে পারতেছি না, এজন্য খারাপ লাগতেছে। এই শুকনোর সিজনটা এলে গাছপালার একটু বেশি করে যত্ন নিতে হয়। গাছের স্বাস্থ্য এবং কালারটাও নষ্ট হয়ে যায়। আর একটা কথা, আমি যখন বাংলাদেশে ছিলাম, তো আমার বোনের ভিডিওতে এই কমেন্টটা আমি বারবার দেখেছি। ১ম একজন করেছেন, তারপরে অনেকে এসে করতেছেন। মানে, "আপু, তুমি তো সাজনা আপুর বড়। তোমার হাসব্যান্ড এত কম বয়সী, এত সুন্দর, বাট সাজনা আপুর হাসব্যান্ডকে দেখতে একেবারে বাজে লাগে, বুড়া লাগে" ইত্যাদি, ইত্যাদি মানে যেগুলো আমার মুখে বলতেও মানে রুচিতে বাধতেছে, খারাপ লাগতেছে। তাই উচ্চারণ করতে চাচ্ছি না। তো মানুষের রুচি, মানুষের ভাবনা চিন্তা দেখলে সত্যি অবাক হয়ে যাই। একটা মানুষ যে এত অভদ্র হতে পারে মানে এটা কল্পনার বাইরে। কার জামাই দেখতে কেমন, তো এটা নিয়েও আজকাল তারা গবেষণা করে। আমার হাসব্যান্ড আমার কাছে যেমনই হোক, আমার হাসব্যান্ড কিন্তু আমার কাছে পারফেক্ট। আর আমার বোনের হাসব্যান্ডকে আপনার মানে যে ধরনের কমেন্টটা করেছেন, কখনো আমি খারাপ ভাষায় কথা বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আপনার আমার বোনের হাসব্যান্ডকে যদি আপনার এত পছন্দ হয়ে যায়, তাহলে আপনি জামাই বানিয়ে নেন, সমস্যা নেই। আপনাদের সাজনা আপু কখনো আ রূপ দেখে কাউকে বেছাড় করে না। এটা মাথায় রাখবেন। আপনাদের সাজনা আপু কারো রূপ পানিতে গুলে সেই পানি দিয়ে শরবত খায় না। সাজনা আপুর কাছে সবসময় গুণের কদরটাই বেশি। আর যেটা আমি সবসময় করে আসতেছি, মানুষের গুণটাই আমার কাছে ম্যাটার করে, রূপটা না, বয়সটাও না। আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের কথা বলার ধরন এত জংলি টাইপের হয় কিভাবে? এটাই আমি আসলে ভেবেই পাই না। তো যাই হোক, ওই বিষয়টা ছেড়ে দিলাম। আমার হাসব্যান্ড আমার কাছে পারফেক্ট হলেই চলবে। সারা দুনিয়ার কাছে পারফেক্ট হতে হবে না। তো প্রসঙ্গটা ছেড়েই দিলাম। খুব খারাপ লেগেছিল। তাই মানে একটু খারাপ ভাষায় রিপ্লাইটা দিলাম। তা না হলে আমি পারতে মানে ওই ভাষায় কথা বলতে চাই না। তো এখানে দেখুন আমাদের উঠোনের মধ্যে আরকি নতুন যে জায়গাটা কিনা হয়েছিল, ওখানে কাজ চলতেছে। আমি বসে, বসে দেখছিলাম। আর মুরগিটা এসে কি হাল করতেছে। মানে আমাকে দেখলেই ও কি একটা অবস্থা করে আমার কাপড়ে টুকরাবে, যে দেখুন আমি ওকে একটু আদর করতে যাচ্ছিলাম। ও আমার নাকফুলের মধ্যে কিভাবে ঠুকর দিল, মানে একটু হলেও আমার নাকফুলটা নিয়ে নিত। তো ও আমাকে দেখলেই এভাবে ঠোঁটগুলো লম্বা করে আমার দিকে দিয়ে বসে থাকে আদর খাওয়ার জন্য। এই মোরগগুলো আসলে এত আদর বুঝে, ঠিক মানুষের মতন। তো এখানে আমাদের উঠোনটা আগে অনেক বড় ছিল। আর ওই নিচের বাড়ি মানে যাদের কাছ থেকে আমরা জায়গাটা কিনেছিলাম, উনারা জায়গাটা বিক্রি করার আগে জেসিবি দিয়ে এখান থেকে মাটি কেটে মানে জায়গাটা ডাউন করে দিয়েছিলেন। ওজন্য মাটিটা ভেঙে, ভেঙে মাটিটা দশে, দশে আমাদের উঠোনটা প্রায় ভেঙেই যাচ্ছে। তো এইবার বর্ষার সিজনের আগে মানে এদিকে আরকি বাঁশ দিয়ে ঘর বেঁধে মাটি দিয়ে জায়গাটা ভরাট করা হবে। দেখুন, ঘন করে বাঁশ দিয়ে খুব শক্ত টাইপের একটা ঘর বাঁধা হচ্ছে।
তারপরে এই জায়গাটায় মাটি ফেলা হবে, কারণ উঠানটা দেখতে খুব খারাপ লাগে। যে জায়গাটা মানে ভেঙে গিয়েছিল ওই জায়গাটা আরকি এখন ভরাট করা হবে। তো আজকে মনে হয় ঘর বাঁধার কাজ শেষ। আগামীকাল পরশু থেকে আরকি এখানে মাটি ফেলার কাজ শুরু হবে। সারাদিন থেকে মনটা একটু খারাপ। দুপুরের খাবারের পরে আমি চলে এলাম একটু নিজের মতন করে সময় কাটাতে। আর আমার যখন মন খারাপ থাকে বা আমি একা কোনো নিরিবিলি জায়গায় বসতে চাই, তখনই দেখা যায় আমাদের ঘরের উপরে ওই ফাঁকা মাঠটাতে চলে আসি। মানে মন্দিরের সামনে যে খোলা একটা মাঠ থাকে, ওখানে এসে বসে নিজের মতন করে একটু সময় কাটাই। একা নিরিবিলি পরিবেশে থাকতে ভালো লাগে। তখনই ওই জায়গাটায় চলে আসি। তো দেখুন বিকালে সূর্য অস্ত যাচ্ছে। মানে সূর্যটা ডুবে যাচ্ছে দেখে দৌড়ে চলে এসেছি। ভাবলাম সূর্যটা ডুবার আগে যাই, তাহলে এই সুন্দর মুহূর্তটা মানে এখানে বসে অনুভব করতে পারবো। তো এখানে বসে আমি আশেপাশের সুন্দর ভিউ গুলো দেখছিলাম। আর ভালো লাগছিল, একটু দুষ্টামিও করছিলাম। মানে এখানে আসলে আমার মনটা একটু ভালো হয়ে যায়। একা নিরিবিলি একটা পরিবেশ, তারপর আশেপাশের সুন্দর পরিবেশ দেখলে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। আসলে বাড়ির আশেপাশে তেমন কোনো এক্সট্রা জায়গা নেই। আর ওই জায়গাটা আমাদের ঘরের ঠিক উপরে। তো ওখানে টিলার উপর থেকে নিচের ভিউ গুলো খুব সুন্দরভাবেই দেখা যায়। ওইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। ওয়াহিদাও এসেছিল। ও আবার এখন দৌড়ে মনে হয় ওই বাচ্চাদের ওখানে খেলতে যাচ্ছে। আর আমি এখানে বসে মানে চারপাশটা দেখছিলাম। জুবাইরও আমার সাথে ছিল। কিছু ফটোশুটও করলাম। আর এখান থেকে মানে বসে ওই যে সূর্যটা একটু করে কিভাবে ডুবে যাচ্ছে আরকি সেটাই দেখছিলাম। মানে ভালোই লাগলো। ওই দিক দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে। এই যে ক্যাম্পের কোয়ার্টার গুলোর নিচ দিয়ে একটা রাস্তা গেছে। তো ওই রাস্তাটার দিক দিয়ে আবার চাইলে আমার শ্বশুরবাড়িতেও যাওয়া যায়। খুব সুন্দর পাশের ভিউটা দেখুন। আমার ছেলেও পেছন চলে এসেছে। তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।